প্রিয় দর্শক, প্রবাসীদের নিয়ে এনটিভি নিয়মিত আয়োজন প্রবাস জীবন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠানে আজকের পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আরিফুর রহমান। দর্শক, আজকের পর্বে থাইল্যান্ডের এক সফল দম্পতির গল্প বলবো আপনাদের, যেখানে স্ত্রী একজন বিজ্ঞানী, অন্যদিকে স্বামী নামকরা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। দুজনের স্ব ক্ষেত্রে নিজেদেরকে প্রবাসীর মাটিতে প্রমাণ করেছেন। পর্যটনের শহর হিসেবে খ্যাত থাইল্যান্ডের ব্যাংককে বসবাস করে অনেক বাংলাদেশি। বিভিন্ন পেশায় নিজেদের সফলতা তুলে ধরার কারণে মর্যাদার আসনে এখন বাঙালির ইমেজ। অবিরাম ছুটে চলা এই নগরীতে সফল বাংলাদেশিদের মধ্যে এবারের গল্পটা ব্যাংকক বসবাস করা সফল এক দম্পতিকে নিয়ে। কিভাবে একজন আরেকজনের সাথে পরিচয় হয়েছিল তা জানবো তাদের কাছ থেকেই। আমাদের বিয়েটা পুরা সেই সনাতনী স্টাইলে বলা যায়। আমরা আগে জানতাম যে ভাবির ভাই আসছে, তারা মেয়েটে দেখছে, তো আসবে আমাদের বাসায়, আসলো, চলে গেল। পরে আমার ভাইয়ের মেয়ে আমাকে বলছিল যে মীরা দেখছিস যে ওই লোকটা তোকে দেখছিল বারবার করে। আমি তো খেয়ালই করিনি। সত্যি কথা বলতে তখন আমার মাথায় অত ফিলিংস ছিল, আমার মাথায় একটাই ছিল, আমার সামনে পরীক্ষা। দেখছি একজনের হয়তো না কেমন হবে কি হবে না, ইউ হ্যাভ সামথিং ইন ইউর মাইন্ড, বাট এটা দেখার পরে আই ডিডন্ট হ্যাভ অল দিস ফিলিংস, এক কথায় বলতে গেলে। তো যেহেতু আমাদের আগে আলাপ পরিচয় ছিল না, বিয়ের পরে তখন আস্তে আস্তে শুরু হলো, কথাবার্তা শুরু হলো, সব শুরু হলো। ডক্টর নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় অধ্যাপক এবং তার স্ত্রী ডক্টর দিলারা ইসলাম একজন বিজ্ঞানী হয়ে জীবনের অনেকটা সময় যারা কাটিয়ে দিয়েছেন থাইল্যান্ডে। থাইল্যান্ডে আমার কর্মজীবন শুরু করতে গেলে একদম অনেক আগে চলে যেতে হয়, 1976, যখন ডন মুয়াং এয়ারপোর্ট ছিল। ব্যাংকক শহর এখনকার মতো ছিল না, এটা খুবই ছোটোখাটো একটা শহর ছিল, ট্রান্সপোর্টের অবস্থা খুব একটা ভালো ছিল না। আর আমি আমার কাজ শুরু করি পড়াশোনা শেষ করে 80s-এর গোড়ার দিকে ব্যাংককে, AIT, এশিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজিতে। এশিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি একটা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, যেখানে মেইনলি আপনার শুধু পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি দেওয়া হয়, মাস্টার্স অ্যান্ড PhD ডিগ্রি দেওয়া হয়। দীর্ঘদিন প্রবাসের মাটিতে বসবাস করে নিজের কিছু অভিজ্ঞতা তুলে ধরলেন ডক্টর নজরুল ইসলাম। সেই সাথে বাংলাদেশের কিছু বিষয়ের সমালোচনাও করলেন। সবচেয়ে বড় এদের মানুষের ধৈর্য। তখনও দেখেছি বাসের জন্য লাইনে দাঁড়িয়ে আছে, লাইন কেউ ভাঙবে না। 1984 আমরা হাইওয়েতে একটা অ্যাক্সিডেন্ট করেছিলাম, গিয়ে গাড়ির পিছনে ধাক্কা মারছি। সামনের লোক বের হয়ে আসলো, আমি বের হয়ে গেলাম, অ্যাজি দুই বন্ধু কথা বলছে। পুলিশ আসলো, পুলিশ বললো যে কী ঘটনা ঘটছে, এই ঘটনা ঘটছে। তারপর বলে যে ইউ আর ফল্ট। বাংলাদেশের চাইতে তফাৎটা এটা, যেটা আমি বলার চেষ্টা করি, আমরা কী করি, ধাক্কা দিলে প্রথমে তুইও তোর দোষ আমার দোষ। আমরা একবার বাইরে যাচ্ছিলাম, তখন আমাদের যে বাড়িতে যে কাজ করতো মেয়েটা, তো সে যেন না আসে খবরটা দিব। তো আমি একজন আমার থাই ফ্রেন্ডকে বললাম, তুমি থাইতে লিখে দিতে, তুমি ওকে আসবে, তাকে আমি কেমন করে জানাবো? তো বলছে একটা নোট লিখে রেখে যাও দরজায়, তাহলে সে জেনে যাবে তুমি নাই। তা আমি তার জিজ্ঞেস করলাম, সে পড়তে পারবে? তার ইনস্ট্যান্ট রিয়াকশনটা ছিল, ও কি থাই না থাইয়ের নয়? তা আমি বললাম থাই। বলে তাহলে কোনো অসুবিধা নেই।
সফল এই দম্পতির সংসারে রয়েছে 2 মেয়ে। বড় মেয়ে মিতি সংসার পেতেছেন ঢাকায়, আর ছোট প্রীতি সংসার করছেন আমেরিকায়। আমার খালি মনে আমার এখন নিজের মেয়ে আছে, আমি এখন বুঝি আমি আব্বুকে কি কষ্ট দিয়েছি। আমার বাবা এটা করছে, আমার বাবা তো আমাকে গোসল দিচ্ছে, আমার বাবা তো আমাকে ঘুম পাড়াইছে। মা যেটা করছে সেটা তো মানে আমি জীবনও চিন্তাও করতে পারবো না যে আমি 5 বছর আর প্রীতি 2 বছর বয়সে মা নিজের জন্য নিজের কারণে এত সাকসেসফুল হতে পারছে, পিএইচডি করছে, at the same time নানাও মারা গেছে। মানে এতগুলা circumstances থাকতেও I'm trying to be a good mother, but I'll never be like my parents. তো আব্বু সবসময় খেয়াল রাখছে যাতে আমাদের লাইফে সব ব্যালেন্স থাকে, পড়াশোনা, খেলাধুলা, আড্ডা দেওয়া। তো এটার মধ্যে পজিটিভ জিনিস হচ্ছে তারা খুব ভালো আছেন, তারা খুশি আছেন। নেগেটিভ হচ্ছে যে মাঝে মধ্যে এরকম যখন তারা দূরে থাকে আমাদেরও চিন্তা হয় তাদের জন্য, তাদের চিন্তা হয় আমাদের জন্য। ডক্টর দিলারা ইসলাম দেশকে নিয়ে অনেক সম্ভাবনার কথা বললেন। অনেক সমস্যা আছে, তারপরও বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এটা ভাবতে অনেক ভালো লাগে তার। দেশের নারীদের কর্মসংস্থান নিয়ে আরও অনেক কিছু করার আছে বলে মনে করেন তিনি। দেশের জন্য যদি কিছু করতে পারি সেটা তো একটা বড় ব্যাপার। উইদিন মাই ক্যাপাবিলিটি যদি যতটুকু পারি চেষ্টা করি। যদি কেউ এখানে আসে কখনো কিছু সাহায্য সহযোগিতা লাগে সেটার হাত বাড়ায় দেই। নারীদের কর্মক্ষেত্রের তুলনায় এই দেশ তো অবশ্যই অনেক 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 আগে এগিয়ে আছে। এরা লেখাপড়া শেষ করে সবাই এরা ফিল করে যে মানে এদের কাজ করতেই হবে, মাস্ট। হাউসওয়াইফ হিসাবে এখানে বসে থাকাটা খুবই আনইউজুয়াল ব্যাপার, সে যে লেভেলেরই হোক। মেয়ে বলে যেন পিছিয়ে না থাকে, এটা তো একটা দুঃখ আমার কাছে আর মানে মনে হয় না যে একটা মেয়ে যদি নিজের ইচ্ছা থাকা সত্ত্বেও ক্যারিয়ার করতে পারে না, বিয়ে হয়ে গেল, শেষ হয়ে গেল ক্যারিয়ার। আমার খুব খারাপ লাগে। আমি বলি না অনেক সময় অনেক কিছু, কিন্তু খুব খারাপ লাগে। আমরা মেয়েরাই যেন মেয়েদেরকে হেল্প করি। মেয়েরা যদি মেয়েদেরকে হেল্প করে এর চেয়ে বড় হেল্পার হবে না। ওই খালি মুখে বললে তো হবে না যে আমাদের স্বাধীনতা চাই, আমাদের এই চাই ওই চাই। আমরা আমাদেরটা আমাদেরকেই নিজেদেরকে নিতে হবে, দিতে হবে। সেটাই হচ্ছে আমার কথা। এআইটির একজন অধ্যাপক হিসেবে ডক্টর নজরুল ইসলামের কর্মজীবনের রয়েছে বিচিত্র অভিজ্ঞতা। আর আমার কালিগরা বললাম যে জাপান থেকে শুরু করে আমেরিকা পর্যন্ত মোটামুটি সব দেশেরই 32টা দেশের কালিগ আছে, 48টা দেশের ছাত্র আছে এখানে। ফলে তবে কর্মক্ষেত্রে যে একটা জিনিস, আমি আগে বুয়েটে ছিলাম, বুয়েটে আর এখানকার মধ্যে তফাৎ যেটা হলো, বুয়েটে আমাদের ছাত্ররা ছিল হোমোজেনিয়াস টাইপের, এখানে যেটা হলো হেট্রোজেনিয়াস টাইপের। হেট্রোজেনিয়াস ইন দি সেন্স কালচারালের দিক থেকে ডিফারেন্স, পারসেপশনের দিক থেকে ডিফারেন্স, থিঙ্কিংয়ের দিক থেকে ডিফারেন্স। পার্টিকুলারলি এআইটির শিক্ষক হিসাবে আমরা যেসব ছাত্র পেয়েছি, ছাত্রদের দিক থেকে যদি বলতে যাই, থাইল্যান্ডের কথা যদি বলি, থাইল্যান্ডের পুলিশের এখনকার যে দ্বিতীয় ব্যক্তি, ও আমাদের ছাত্র, আমার ছাত্র। ভিয়েতনামের যে বর্তমান স্টেট মিনিস্টার ফর ফিন্যান্স, সে আমার ছাত্র, ক্লাসরুম ছাত্র। এখন যে সিমেন্টস নর্থ আমেরিকার যে ডাইরেক্টর, সে আমার ছাত্র এআইটির থেকে। তো দিজ আর সাম অফ দি এক্সাম্পলস, যেটা হলো যে আমাদের ছাত্র যেটা যে, ফলে আমাদের একটা সুবিধা, আমি যে দেশেই যাই এখন, আমি এয়ারপোর্টে কাউকে না কাউকে দেখি যে দে কাম টু রিসিভ মি।
দর্শক, আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জাভেদ আহমেদ, আর আছেন যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনা মোটর স্পোর্টস অ্যান্ড অটোমোটিভ রিসার্চ সেন্টার এর পরিচালক এবং ইউনিভার্সিটি অফ নর্থ ক্যারোলিনা অ্যাট শার্লটের মেকানিক্যাল বিভাগের অধ্যাপক ডক্টর মেজবাউদ্দিন। দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জাভেদ আহমেদ, আর আছেন যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনা মোটর স্পোর্টস অ্যান্ড অটোমোটিভ রিসার্চ সেন্টার এর পরিচালক এবং ইউনিভার্সিটি অফ নর্থ ক্যারোলিনা অ্যাট শার্লটের মেকানিক্যাল বিভাগের অধ্যাপক ডক্টর মেজবাউদ্দিন। অনুষ্ঠানের শুরুতে আপনার কাছে আসব। আমাদের আসলে শ্রমবাজার কেন্দ্রিক আজকে অনুষ্ঠানের শুরুতেই কথা বলবো যে মালয়েশিয়া একটা অনেক বড় শ্রমবাজার আমরা জানি, এবং কিছুদিন আগেও আপনারা কিছু স্টেপ নিয়েছেন, আমরা দেখেছি কিছু শ্রমিক গিয়েছে। তো মাঝখানে হঠাৎ করে কিন্তু এই শ্রমিক পাঠানোটা থেমে গিয়েছিল। তো প্রথমে বলবো যে কেন থেমে গিয়েছিল, হঠাৎ করে কিভাবে বা চালু হলো, সামনের দিনগুলোতে শ্রমবাজারকে নিয়ে সরকারের লক্ষ্য কী? ধন্যবাদ আপনাকে। আসলে মালয়েশিয়া, আপনি যেমনটা বললেন, একটা ভালো শ্রমবাজার, একটা বড় শ্রমবাজার আমাদের জন্য। কারণ অনেকগুলো আছে যে মালয়েশিয়া আমাদের দেশ থেকে খুব বেশি দূরে না, তারপরে এদের যে কালচার, যে ফুড হ্যাবিট, এগুলি মোটামুটি কাছাকাছি, ধর্মের একটা সিমিলারিটিও আছে, সব কিছু মিলে মালয়েশিয়া একটা প্রিয় শ্রমবাজার আমাদের কর্মীদের জন্য। তো আমরা মালয়েশিয়াতে বহু লোক গেছে আমাদের এক সময় আপনার, তারপরে এই মার্কেটটা বন্ধ হয়ে যায়, এখানে শ্রমিক পাঠানো বন্ধ হয়ে গেছিলো। পরবর্তীতে আমরা আবারও এটাকে G2G মেকানিজম নামে আরেকটা মেকানিজম ডেভেলপ করা হলো। এখানে সরকার থেকে সরকার এরকমভাবে আমরা চেষ্টা করলাম আমাদের কর্মী পাঠাবার জন্য এখান থেকে। তখন আমরা প্রায় 1010 বা কিছু বেশি এরকম কর্মী পাঠালাম আমরা G2G মেকানিজমে। মেকানিজমটা ভালো ছিল, আপনার একেবারে অনলাইন একটা সিস্টেম ছিল। এখানে আপনার যে মাইগ্রেশন কস্টটা একেবারে মিনিমাম ছিল। তারপরে ধরুন যে সিলেকশন অফ দি ওয়ার্কার, এখানেও আপনার ঝামেলা ছিল না একেবারে। আমরা ডেটাবেস থেকে কর্মী নিতাম, ডেটাবেস থেকে কর্মী নিয়ে বাছাই করে তারপরে ওদের সাথে আপনার ডেটা তৈরি করে, ক্লিন ডেটা বলি আমরা, ক্লিন ডেটা তৈরি করে ওই এন্ডে পাঠিয়ে দিতাম। সেখান থেকে ক্লিয়ারেন্স আসার পরে আমরা আবার একটা SMS দিয়ে কর্মীদেরকে জানাতাম, ওরা আমাদের কাছে আসতো, এসে আপনার একটা ট্রেনিং ওরিয়েন্টেশন নিয়ে ফ্লাই করতেন। মাঝখানে যে থেমে যাওয়ার ব্যাপারটাই বলছি আমি। তো এটা খুবই চমৎকার একটা মেকানিজম ছিল। এটাকে আমরা যে কারণেই হোক না কি জন্য আমরা এটা বেশি দিন রান করতে পারিনি, এবং বলা হয় যে সাফল্য খুব কম, যে এতদিনে মাত্র আপনারা 10,000 লোক পাঠিয়েছেন, কিন্তু এই 10,000 লোক যে গেছে একদম জিরো মাইগ্রেশন কস্টে গেছে, এটুকু করে ইম্পর্টেন্ট, একদম জিরো মাইগ্রেশন কস্টে গেছে, খুবই সুন্দরভাবে গেছে ওইখানটায়। পরবর্তীতে আপনার ওইটা যখন ফেল না, ওটা আসলে আমরা রান করাতে পারলাম না, ওই দিক থেকে আগ্রহ কমে গেল, মানে রিসিভিং এন্ড থেকে। এরপরে আমরা আবারও নতুন একটা এগ্রিমেন্ট করলাম। এখানে আসলো যে G2G প্লাস, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট প্লাস মার্কেট, যেটাকে বলা হয় যে আমাদের যে প্রাইভেট সেক্টর, এদেরকে ইনভলভ করা হলো। এদেরকে ইনভলভ করে আমরা আমাদের যে রিক্রুটিং এজেন্সি যারা আছে, আপনি জানেন যে আমাদের প্রায় 1200 রিক্রুটিং এজেন্সি আছে বাংলাদেশে, একেবারে অ্যাক্টিভ। এই রিক্রুটিং এজেন্সিগুলোকে ইনভলভ করে আমরা G2G প্লাস মেকানিজম ডেভেলপ করলাম। এরপরে এই মেকানিজমের মধ্যে দিয়েই আমরা লোক পাঠানো আরম্ভ করেছি। এখানে সামনের দিনগুলো তো আপনারা আমাদের কর্মী গেছে, কি পরিমাণ সংখ্যক মানে শ্রমিক যাবে বলে আপনারা আশাবাদী? আসলে এইরকম না, ধারণা করা খুবই মুশকিল যে কি পরিমাণে কর্মী যাবে। এটা হচ্ছে যে ওদের পুল ফ্যাক্টর একটা ব্যাপার আছে, তো যে ওখানে যত বেশি প্রয়োজন হবে, কর্মীর চাহিদা সৃষ্টি হবে, কর্মী এখান থেকে যাবে। হ্যাঁ, তো আমরা প্রত্যাশা করি যে, ধারণা করি বা যেটা স্টাডি বলে যে ওখানে কর্মীর চাহিদা আছে, আমাদের কর্মী যাবে। সংখ্যা আমি বলতে পারবো না, তবে কর্মী যাওয়া অব্যাহত থাকবে। আমরা G2G প্লাস মেকানিজম করার পরেও বেশ কিছু ডিমান্ড আমরা পেয়ে গেছি। প্রায় প্রথম দফায় তো 10,000 মতো ডিমান্ড পেয়েছি আমরা, সেখান থেকে বেশ কিছু কর্মী চলে গেছে, অন্যরা যাওয়ার প্রক্রিয়া আছে। আবারও নতুন করে আমরা প্রায় 7,000 বা এরকম কিছু একটা ডিমান্ড আমাদের হাতে আছে এখন, এটা আমরা এখন প্রসেস করছি। আমরা এখন স্টুডেন্ট যারা ওখানে পড়াশোনা করতে যায় তাদেরকে নিয়ে কথা বলবো। তার আগে মালয়েশিয়া একজন অধ্যাপকের সাথে আমরা কথা বলেছি, আমরা চলুন তা দেখে আসি। বর্তমানে সরকার খুবই দৃঢ় যে স্টুডেন্ট যারা পড়াশোনা করতে আসে সত্যিকার অর্থে, তাদেরকে তারা ওয়েলকাম করতে চায়। যারা পড়াশোনা ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে মালয়েশিয়া আসে, মালয়েশিয়া সরকার আর তাদেরকে এনকারেজ করছে না, কারণ এখানে তারা বিভিন্ন রকম সামাজিক সমস্যা, অন্যান্য সমস্যা এবং বর্তমানে টেরোরিজমের সাথে অনেকের সম্পর্ক
এই সমস্ত বিষয়গুলোর কারণে সরকার বর্তমানে স্টুডেন্টের পারফরমেন্সের উপর খুবই গুরুত্ব আরোপ করেছে এবং স্টুডেন্টের পারফরমেন্স জিপিএ মিনিমাম 2 না হলে তারা ভিসা রিনিউ করছে না। আপনি দেখলেন আমাদের প্রতিনিধি মালয়েশিয়ার প্রতিনিধি পাঠিয়েছে এই বক্তব্যটি, এবং স্টুডেন্ট, আমরা কিছু স্টুডেন্ট অনেকের সাথেও কথা বলেছি। তো ঠিক বলবো যে এই বক্তব্যের এই বক্তব্যের পরে একটি বিষয় স্পষ্ট হয়ে যায় যে এখান থেকে যারা মালয়েশিয়াতে যাচ্ছে অনেকেই কিন্তু স্টুডেন্টদের ক্ষেত্রেও কিন্তু অনেকে নিজের যোগ্যতাকে কতটুকু যাচাই করছে, এটা আপনি কিভাবে দেখছেন? মালয়েশিয়ায় আপনার শ্রম বাজার তো বন্ধ ছিল বেশ কিছুদিন। যখন বন্ধ ছিল তখন আপনার একটা প্রবণতা আমরা লক্ষ্য করেছি যে আমাদের দেশ থেকে যারা ওয়ার্কার, যারা কাজ করবে আর কি, তারা স্টুডেন্ট ভিসা ম্যানেজ করে তারা আপনার ওই দেশে গিয়েছে। তো উদ্দেশ্য হচ্ছে যে লেখাপড়া করা না, উদ্দেশ্য হচ্ছে কোনো এক জায়গায় এনরোল হয়ে যাবে কোনো একটা বিশ্ববিদ্যালয়ে, তারপরে সে একটা কাজ খুঁজে বেড়াবে, কাজ খুঁজে নিয়ে তার ওই ছাত্রত্ব ওখানে শেষ হয়ে যাবে, সে ওয়ার্কার হয়ে যাবে। পরবর্তীতে মালয়েশিয়া গভর্নমেন্ট আবার আনডকুমেন্টেড ওয়ার্কারদেরকে ডকুমেন্টেড করে ফেলে, ওইরকম প্রত্যাশায় বসে থাকে দিন গুণে যে কবে আবার আমি ডকুমেন্টেড হয়ে যাব আর কি। তো এটা খুবই মানে এই মাইগ্রেশনটাকে খুব ঝুঁকিপূর্ণ মাইগ্রেশন বলে থাকি আমরা, খুবই ঝুঁকিপূর্ণ মাইগ্রেশন। এটা যে মাইগ্রেশনের যে এই ঝুঁকিপূর্ণ মাইগ্রেশনে কি পরিমাণ বাংলাদেশি থাকতে পারে বলে আপনি মনে করেন? আমি বলি যে সংখ্যা ঠিক আমরা ওইভাবে বলিনি, ওইভাবে তো নিরূপণ করা যায় নাই। তবে বেশ কিছু লোক যারা আপনার আমাদের কাছে কমপ্লেন আছে, আমাদের মার্কেট মানে আমাদের শ্রমবাজারের উপরে এটার প্রভাব পড়ে গিয়ে, যখন আমাদের অনেক বেশি কর্মী ওখানে আনডকুমেন্টেড থাকে তখন নর্মালি ওই দেশ থেকে কথা উঠে যে তোমাদের এত কর্মী আনডকুমেন্টেড হয় কেন, কিভাবে তারা আসে। এটা আমাদের শ্রমবাজারের উপরে এর একটা নেগেটিভ প্রভাব পড়ে, একটা ঋণাত্মক একটা প্রভাব পড়ে যায়। তো সংখ্যা আমি আপনাকে বলতে পারবো না, তবে এটার ব্যাপারে আমরা সতর্ক হওয়ার জন্য বরাবরই বলে থাকি যে যারা কাজ করতে যাওয়ার যাদের মনস্থ করেন তারা এই পদ্ধতির কাঠামোবদ্ধ যেটা আমাদের যে মাইগ্রেশন প্রসেস যেটা আছে এটাকে ফলো করেই যেতে হবে। আপনি মাইগ্রেশনের বড় শর্ত হচ্ছে যে আপনি যেখানে যাবেন সেখানে আপনার নির্দিষ্ট একটা কাজ থাকতে হবে, আপনাকে এমপ্লয়ার পেতে হবে, আপনাকে ক্লিয়ারেন্স নিতে হবে, আপনার একটা জব কন্ট্রাক্ট থাকতে হবে, মানে সকল নিরাপত্তা নিশ্চিত করেই আপনি মাইগ্রেশন করবেন। তো এই যে স্টুডেন্ট ভিসা নিয়ে আমি যাচ্ছি, গিয়ে ওখানে কাজ খুঁজে বেড়াচ্ছি, এটা আলটিমেটলি ওই কর্মীটা হয়ে যায় কি আনডকুমেন্টেড। এবং একটা মজার কথা যে আনডকুমেন্টেড ওয়ার্কারের একটা চাহিদাও আছে আবার এই সমস্ত দেশে, কারণ আনডকুমেন্টেড ওয়ার্কারকে দিয়ে ওরা তো মানে পলায়ন পর পলাতক থাকে আর কি, সে এখানে কিছুদিন কাজ করে ওখানে কিছুদিন কাজ করে এবং কম টাকাতে এদেরকে দিয়ে কাজ করানো যায়। এটা কি আমাদের ইমেজ ক্ষতিগ্রস্ত হচ্ছে না? কারণ আমরা যখন এখান থেকে মারাত্মকভাবে, তো এখান থেকে মানে আপনি কি মনে করেন আমাদের করণীয় কি? আমাদের করণীয় যে আমরা বলি যে যারা আপনার স্টুডেন্ট ভিসায় যারা যাচ্ছে সতর্ক হতে হবে আমাদের কর্মীদেরকে। এত আমরা যে এটাকে মনিটর করব, কিভাবে মনিটর করব? বহু মানুষ যাচ্ছে আপনার স্টুডেন্টের মতো করেই তো চলে যাচ্ছে, একেবারে একজন স্টুডেন্ট যেমন বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য বা আপনার ইন্টারমিডিয়েট পাস করেছে, যে এরকম ছেলেরাও যাচ্ছে বিশ্ববিদ্যালয়ে আন্ডার গ্রাজুয়েট করার জন্য, এদেরকে ধরাও তো খুব মুশকিল। এজন্য আমাদেরকে সতর্ক হতে হবে যে একটা ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যে চলে যাচ্ছি। আপনি আনডকুমেন্টেড হলে আপনি জেলে চলে যাবেন, আনডকুমেন্টেড হলে আপনি নিগ্রহের শিকার হবেন। এই বিষয়গুলো জানাবার চেষ্টা করি আমরা, আমাদের তো একটা মেকানিজম আছে মানুষকে জানাবার যে ঝুঁকিপূর্ণ মাইগ্রেশন কি কি হতে পারে, এই সমস্ত তথ্যগুলো দেই। আর তারপরেও এয়ারপোর্টে যারা কাজ করে তাদেরকেও সতর্ক করা হয়েছে যে এমনও লোক দেখা গেছে যারা হয়তো ম্যাট্রিক পাস করে নাই, এসএসসি পাস করে নাই, তারা স্টুডেন্ট ভিসা নিয়ে চলে যাচ্ছে। এসব জায়গায় হয়তো আমাদের কর্মীরা যারা আমাদের ল এনফোর্সিং এজেন্সিজ যারা রয়েছে তারা আটকে দেয়, আপলোড করে, এরকমও ঘটনা কিন্তু আমাদের দেশে আছে। সতর্ক হতে হবে আমাদেরকে আসলে। এবার আসবো ডক্টর মেজাউদ্দিন আপনার কাছে। আপনি বুয়েটের অধ্যাপক ছিলেন, 2002 সালে আপনি আমেরিকাতে পা জমান এবং সেখানে আপনি সফলতার সাথে অনেক দিন ধরে ওখানকার একটি বিশ্ববিদ্যালয়ে আমরা জানি যে অধ্যাপক হিসেবে আছেন, এবং পাশাপাশি স্পোর্টস অর্থাৎ মোটর স্পোর্টস এবং অটোমেটিভ যে রিসার্চ সেন্টারেও আপনি পরিচালক। ঠিক বলবো যে একজন বাংলাদেশি এই যে জায়গাটাতে আপনি আছেন, এরকম কি আর কোনো বাংলাদেশি আছে কিনা? তা আমি যে এরিয়াতে কাজ করছি বিশেষ করে সেই এরিয়াতে কোনো বাংলাদেশি এই মুহূর্তে নেই। আমেরিকার অন্য কোনো অঙ্গরাজ্য বা কোথাও কোনো অঙ্গরাজ্য নেই, এমনকি আমার জানা মতো ইউরোপেও নেই। মোটর স্পোর্টস সাধারণত একটা পশ্চিমা স্পোর্টস। ইদানিং অবশ্য ভারতে ফর্মুলা 1 এসছে, মধ্যপ্রাচ্যেও কয়েকটি ফর্মুলা 1 হচ্ছে, চায়নাতে এসছে, সিঙ্গাপুরে এসছে, কিন্তু ইন জেনারেল
মোটর স্পোর্টসটা হচ্ছে মূলত পশ্চিমাদের অংশগ্রহণের একটা প্রতিযোগিতা। তা আমি যখন গোড়ার দিকে একটি গাড়ি কোম্পানিতে কাজ করতাম, সেখানে আমার দায়িত্ব ছিল মোটর স্পোর্টস অ্যারোডাইনামিক্স। তা আমি যখন রেস ট্র্যাকে যেতাম, এক একটা রেস ট্র্যাকে ওই সময় মার্কিন যুক্তরাষ্ট্র অর্থনীতি খুব ভালো ছিল, সবগুলো রেস সেল আউট হয়ে যেত, মাঠের মধ্যে 1.5 লাখ 2 লাখ লোক থাকতো। তো ওখানে ওই ড্রাইভারদের জন্য বা গাড়িগুলোর জন্য খুবই সিকিউর জায়গা থাকতো, যেখানে ঢুকতে হলে আপনাকে আপনার পরিচয়পত্র সবসময় ঝুলিয়ে রাখতে হতো, এবং অল্প কিছু সংখ্যক লোক ওই সুযোগটা পেত, ওই অগ্রাধিকার পেত। ওটাকে বলা হয় পিট এরিয়াতে যাওয়ার। তা আমি যখন যেতাম, একমাত্র আমিই ছিলাম যে বাদামি চামড়ার লোক, আর সবই ছিল সাদা। মানে আমার পরিচয় কেউ দেখতো না। আপনার এত কিছু থাকতে আপনি এই মানে অর্থাৎ এদিকে মুভমেন্ট করার কারণটা কি? এটা ঘটনাচক্র হয়ে গেছে সম্পূর্ণ। তা আমি বেসিকলি অ্যারোডাইনামিস্ট। আমি সেই দেখে একটা জবের জন্য অ্যাপ্লাই করলাম। আমি তখন কানাডায় থাকতাম, জবটা এসছে আমেরিকায়। তো ওটা অ্যাপ্লাই করার পর আমাকে জিজ্ঞেস করলো যে জবটা হবে মোটর স্পোর্টসে, এবং আমাকে জিজ্ঞেস করলো তুমি কি কখনো ন্যাসকার রেস দেখেছো? তো ন্যাসকার রেসটা হচ্ছে মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের নর্থ আমেরিকার একটা রেস, সবচেয়ে পপুলার রেস। আমি এর আগে কখনো রেস দেখিনি। তো আমাকে ওরা বললো যে শুক্রবার দিন আমার ইন্টারভিউ করবে। তা আমি ন্যাসকার সম্বন্ধে কিছুই জানি না। তো আমি ইচ্ছে করে আমার ইন্টারভিউ ডেটটা পেছালাম। আমি বললাম যে আমি কি সোমবার দিন ইন্টারভিউ দিতে পারি? তোরা সে রাজি হয়ে গেল। তা আমি পরদিন, মানে উইকেন্ড যেটা শনিবার রোববারে রেস হয়, আমি শনিবার রোববার একদম রাত দিন জেগে পড়াশোনা করলাম, রেস দেখলাম, দেখে রেসের একদম বিশেষজ্ঞ হয়ে গেলাম আর কি। ওরা আমাকে ইন্টারভিউ করলো, করে ওদের পছন্দ হয়ে গেল। এক রাতে পড়াশোনায় এই জায়গাটা কিভাবে সম্ভব? এটা বেসিক্যালি যে অ্যারোডাইনামিক্স হচ্ছে আমার। আপনার তো নিজেরই কখনো পরিকল্পনা যেখানে ছিল না যে আপনি এরকম একটা জায়গায় যাবেন? না, আমার কোনো পরিকল্পনা একদম ছিল না। তো যেটা হলো আমার ভালো লাগলো, গাড়ির কোম্পানি, গাড়ি সবাই ভালোবাসে। আমি আসলে আগে অনেক ফর্মুলা 1 রেস দেখেছি, তো আমার মনে হয় আমাদের দেশের ছেলেরা ফর্মুলা 1 দেখে, কিন্তু স্টক কার রেস যেটাকে বলে ন্যাসকার রেস, সেটা কখনো আমার আগে দেখার সুযোগ হয়নি। তো সেটা দেখলাম এবং ভালো লেগে গেল। এখন আমি ভালো করে ন্যাসকার ফলো করি সব সময়। এবং ওখানকার একটি বিশ্ববিদ্যালয়ে তো আপনি অধ্যাপনা করেন এবং অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। তো ওখানকার মানে পড়াশোনার যে জায়গাটা, মানে আপনি তো এই দেশেও একজন অধ্যাপক ছিলেন বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের, মানে কোন জায়গাটা থেকে আপনি বেশি এনজয় করছেন এখন? আসলে পড়াতে বাংলাদেশি বেশি এনজয় করতাম, কারণ সত্যি কথা বলতে কি যে আমাদের দেশে আমি যখন প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে ছিলাম, আমরা মোটামুটি দেশের সমস্ত ক্রিম ছাত্রদের পেতাম। তো যার ফলে আমাদের যে বুয়েটের, আমি যেটা বলবো যে গড় পড়তা যে ছাত্রের কোয়ালিটি, সেটা আমেরিকার যে কোনো ভালো ইউনিভার্সিটি সমতুল্য। আমি যে এখন যেখানে পড়াচ্ছি সেটার মাঝারি মানে ইউনিভার্সিটি। সত্যি কথা বলতে কি যে বুয়েটে পড়ানোটা অনেক সহজ ছিল, কিন্তু যেটা সমস্যা বুয়েটে ছিল প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে, যে আমাদের প্রযুক্তির দিক থেকে আমরা একটু পিছিয়ে আছি। আমাদের ছেলেদেরকে আমরা যেটা অ্যাপ্লাইড প্রযুক্তি, যেটা কি বলে সেটাকে বাংলাতে, যে ফলিত প্রযুক্তি, সেটা আমরা দেওয়ার মতো অত বেশি সুযোগ করতে পারছি না, কারণ তার জন্য যে পরিমাণ অর্থায়নের প্রয়োজন হয় আমাদের দেশের মতো একটা উন্নয়নশীল দেশের পক্ষে সেইটুকু অর্থায়ন করাটা খুবই কঠিন ব্যাপার। কিন্তু আমি সম্প্রতি কয়েকজনের সাথে কথা বলেছি এবং শুনে আমি খুবই আশান্বিত হয়েছি যে বাংলাদেশ সরকারও চেষ্টা করছেন মার্কিন মডেল অনুযায়ী রিসার্চের দিকে এগিয়ে যাওয়ার, যে তারা চেষ্টা করছেন এখন যে কম্পিটিটিভ রিসার্চ প্রপোজাল বা প্রস্তাব আহ্বান করার। তা আমি আশাবাদী যে যেভাবে পরিকল্পনা নেওয়া হচ্ছে, আমরাও হয়তো বা কিছুদিনের মধ্যেই, বা একদিন দুদিনে তো হবে না, কয়েক বছরে আমরাও সেদিকে এগিয়ে যাব। হ্যাঁ, আমরা যাচ্ছি, আমরা গুড স্টেপস। দর্শক, এখন আমরা কথা বলবো প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি।
এই পর্যায়ে আমরা অনুষ্ঠানে বলবো যে আমরা দেখেছি যে আপনারা এই সরকারের আমলে অনেক রেকর্ড সংখ্যক শ্রমিক আপনারা বাইরে পাঠিয়েছেন এবং অনেক ধরনের কার্যক্রম আমরা দেখেছি শ্রমিকদের কল্যাণে আপনারা ট্রেনিং সেন্টার যেগুলো আগের থেকে অনেক বেশি এগুলো ডেভেলপ করেছে। তো এই মানে উন্নয়নের ধারা আমরা লক্ষ্য করছি যে ডে বাই ডে এটা ডেভেলপ করছে। তো সামনের দিনগুলোতে আমাদের সামনে আসলে নতুন কোনো চমক থাকবে কিনা? চমক হচ্ছে বড় হচ্ছে যে চ্যালেঞ্জ, আপনি যেটা প্রথম শুরু করেছিলেন চ্যালেঞ্জ দিয়ে, চ্যালেঞ্জ দেখুন আমার কাছে বরাবরই মনে হয় যে এখন তিনটা মেজর চ্যালেঞ্জ, অনেক চ্যালেঞ্জ আছে, তিনটা মেজর চ্যালেঞ্জ একেবারে। একটা হচ্ছে যে এই যে ঝুঁকিপূর্ণ অভিবাসন যে আমরা অনেক সময় করে নিচ্ছি, আমাদের জনগণ না জেনেই আপনার ধরেন যে সাগর পথে পাড়ি দেওয়ার চেষ্টা করে, কিংবা আপনার নিজেকে গোপন করে আপনার চলে যায় আরেক জায়গায় গিয়ে আনডকুমেন্টেড হয়ে যাচ্ছে, কিংবা তাকে ঝুঁকিপূর্ণ করে ফেলছে। এই জায়গায় মানুষকে সচেতন করা, তাদের কনসাসনেসটাকে বাড়িয়ে তোলা, আপনার মানুষকে সচেতন করা, এটা একটা বড় চ্যালেঞ্জ। এই সচেতন করার জন্য আপনাদের স্টেপটা, আমাদের স্টেপটা হচ্ছে যে দেখেন আমাদের সঙ্গে বেশ কিছু এনজিও কাজ করে, এরা একদম এলাকা ভিত্তিক, যে সমস্ত জায়গা থেকে আমাদের অধিকাংশ মানুষজন বিদেশে যায় কর্মসংস্থানের উদ্দেশ্যে, এইসব জায়গায় কিন্তু আমাদের এনজিওদের সঙ্গে একটা পার্টনারশিপে আমরা ওখানে গণসচেতনতামূলক কাজ করি। আর এছাড়াও আমাদের যে ডেমো অফিসগুলো আছে, ডেমো অফিস তো মানে জেলা কর্মসংস্থান অফিস যেগুলোকে বলি আমরা, এদের মাধ্যমেও আমাদের কিছু প্রতি মাসে না হলেও অন্ততপক্ষে 3 মাস 2 মাস পর পর বিভিন্ন জায়গায় গিয়ে প্রচারণার বন্দোবস্ত আছে, লিফলেট, তারপরে আরও যে প্রচারণার মেকানিজম যেগুলো আছে সেগুলো আছে। সেকেন্ড থিং ইজ দ্যাট সবচেয়ে বড় চ্যালেঞ্জের মধ্যে আরেকটা হচ্ছে যে স্কিল ডেভেলপমেন্ট। হ্যাঁ, যদি আপনি স্কিল না করতে, স্কিল করা প্লাস আপনার এদের স্কিল প্রপোর্শন বাড়ানো, মানে দক্ষ জনশক্তি প্রেরণের যে সংখ্যা সেটা আপনার ক্রমান্বয়ে বাড়ানো, 1 নম্বর। তারপরে পাশাপাশি হচ্ছে যে স্কিল যেটা আমরা দেই এখান থেকে, এটা গ্রহণযোগ্য কিনা, যে দেশটিতে পাঠাচ্ছি কান্ট্রি অফ ডেস্টিনেশনে আমার সার্টিফিকেটটা গ্রহণযোগ্য কিনা, এটা একটা বিষয়। যদি গ্রহণযোগ্য না হয় সে মূল্য পাবে না, যার কারণে আমরা এইখানে গ্রহণযোগ্য করবার চেষ্টা করছি। এখানে আমাদের কিভাবে করি, যে দেখেন আমাদের তো প্রত্যেকটা জেলায় ছিল না কিন্তু টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, এখন মাশাআল্লাহ আমাদের কাছে 70টা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার আছে, প্রত্যেকটা জেলা শহরে আমাদের টিটিসি আছে, সেখানে 48টা ট্রেডে আমরা ট্রেনিং দিচ্ছি, আমাদের দক্ষ কর্মীর সংখ্যা বাড়াচ্ছি। প্লাস আমরা এখন প্রত্যেকটা উপজেলায় একটা করে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার করে দেবো। এই সরকারের একটা অনেক বড় একটা সাহসী পদক্ষেপ যে আমরা প্রত্যেকটা উপজেলায় একটা করে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার খুলব, এবং ওখানে আমাদের ট্রেনিং সংখ্যা বাড়বে, আমাদের এই ট্রেনিং এর সংখ্যা এবং ট্রেনিং এর মান কি আন্তর্জাতিক আমরা সেটা চেষ্টা হবে কিনা? কারণ একজন শ্রমিক তৈরি হচ্ছে উপজেলা বা জেলাগুলো থেকে, সেটা কি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে হবে কিনা, এই বিষয়ে আপনারা আমি এটা বলি। এই জায়গাতে আমাদের বেশ কিছু কাজ আছে। একটা হচ্ছে এনটিভিকিউএফ লেভেল 1 2 3 4, এটা এখন সেট হয়ে গেছে বাংলাদেশে। হ্যাঁ, এনটিভিকিউএফ লেভেল 1 2 3 4 এভাবে একটা ন্যাশনাল ট্রেনিং অ্যান্ড ভোকেশনাল ফ্রেমওয়ার্ক ডেভেলপ করে ফেলেছি আমরা। এসএসআর নিয়োগ হয়ে গেছে, এসএসআর তৈরি করে ফেলেছি। এতে অ্যাসেসমেন্টের জন্য অনেক এসএসআর লাগে, প্রায় 500 এসএসআর তৈরি হয়ে গেছে আমাদের। এরপরে দেখুন আমাদের যে এনএসডিএ নামে একটা অথরিটি তৈরি হচ্ছে, ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি। এটা একটা যারা সমন্বয় করবে, প্রায় 22টা মন্ত্রণালয় আমাদের যারা কিনা স্কিল ডেভেলপমেন্টের সঙ্গে সম্পৃক্ত, এদেরকে সমন্বয় করার জন্য এবং স্ট্যান্ডার্ডটাকে ঠিক রাখার জন্য এনএসডিএ নামে একটা নতুন অথরিটি তৈরি হচ্ছে বাংলাদেশে। এই অথরিটি কি পুরো বিষয়টাকে মনিটর করবে, একদম পারফেক্ট এবং মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরের অধীনে থেকে এই এনএসডিএ কাজ করবে আপনার ভবিষ্যতে। আমরা দেখব খুব আইনের খসড়াও প্রায় তৈরির দিকে, এটা আমরা দেখবো এটা অল্প দিনের মধ্যে। এনএসডি এর লোকবল কেমন হবে এবং এটা একটা ভালো কাঠামো হবে, একটা বড় কাঠামো হবে। আমি ঠিক এই মুহূর্তে আপনাকে বলতে পারছি না, তবে একটা বড় ধরনের কাঠামো হবে যেটা কিনা আপনার স্কিল ডেভেলপমেন্টের জন্য আপনার তারা বড় একটা। আমরা আবারও আপনার কথায় আসবো, তার আগে আমরা কুয়েতের নারী শ্রমিকের সাথে কথা বলছি তার সমস্যার কথা নিয়ে। আমরা চলুন তা দেখে আসি। 18 টাকা বেতনে কুয়েত আইছি, এখন বেতন বাড়াইছে 60 টাকা বেতন। তাই এখন দেশে যাবো, এখন কিছু পয়সা পাইতাম, এখন কোনো পয়সা দিব না, সিগনেচার লয়ে গেছে না। দেশে যাবো, পোলা পান্ডে কি খাবো, বাড়ি ঘর কিছু করতে পারি নাই, যাই কই বমু, এইটা ব্যবস্থা করিয়ে দেন। দেশে যাবো, অসুবিধা নাই, আর কাম করতে পারি না, আটতে পারি না, সুপারভাইজার জ্বালায় আটতে পারো না, কাম করতে না, দেশে যাও না কি লেগা।
শুনলেন যে একজন শ্রমিক তার বেতন কাঠামো নিয়ে কিছুটা হতাশা প্রকাশ করেছে এবং এক পর্যায়ে বলেই ফেললো যে আমরা যদি এইভাবে সার্ভাইভ করতে না পারি আমাদের দেশে চলে আসতে হবে। তো আসলে এখানকার শ্রম বাজারটা এখন কি অবস্থা? আমি যে বোনটা কথা বলেছে বোধহয় কুয়েত থেকে। জি, কুয়েতে আমাদের কর্মী যায়, বহুদিন থেকে কর্মী যায়, সেখানে মহিলা কর্মীও আছে আমাদের। আমরা মহিলা কর্মীদের বিষয়টা এখানে ঝুঁকিটা একটু বেশি থাকে এবং আমরাও সতর্ক থাকি বেশি। আপনি নিজে সৌদি আরব সহ অনেক দেশে ঘুরে এসেছেন। আমরা অনেক বেশি সতর্ক থাকি। একটা মেল ওয়ার্কারকে পাঠাবার ব্যাপারে যত সতর্কতা, তার চেয়ে অনেক গুণ বেশি সতর্ক থাকি আমরা মহিলা কর্মী পাঠানোর ক্ষেত্রে। তো মহিলা কর্মী তো এখন সৌদি আরব একটা বড় জায়গা যেখানে আমরা অনেক বেশি মহিলা কর্মী পাঠিয়ে থাকি। সেখানে তো পুরো ব্যাপারটাই আপনার অনলাইনে হয়, এখন পুরো ব্যাপারটাই অনলাইনে একেবারে এখানে। তারপরে এদের ট্রেনিংও আমরা বাড়িয়ে দিয়েছি, তারপরে সিলেকশন ক্রাইটেরিয়াও ঠিকঠাক করে দিয়েছি। এখন এই বোনটি যে কথা বলছে যে সে গেছে আপনার একটা বেতনে, তারপরে তার বেতনটা বেড়েওছে ওখানটায়, তারপরে এখন ফেরার সময় সে টাকা পাচ্ছে না, এটা তাকে টাকা দেয়া হচ্ছে না, তার এমপ্লয়ার কি হয়েছে, কেন দিচ্ছে না, এটা একটু দেখার বিষয় আছে। মানে সেক্ষেত্রে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আমাদের ওখানে দেখেন, ওকে হেল্প করার জন্য আমার সুযোগ আছে। ওই মহিলা, যে ভদ্রমহিলা যে কথাটি বলছেন, তার এই কমপ্লেইনটা কুয়েতে আমাদের লেবার আছে, যা আছে আমাদের যে লেবার ডিপ্লোমেট, তার কাছে যাবে, বলবে, এবং এই কাজটা করার জন্যই, তাকে সহযোগিতা করার জন্যই সরকারের এই উদ্যোগ। আমরা ওখানে অফিস খুলে বসে আছি এদের জন্য। সমস্যা, হ্যাঁ, তাদের সমস্যা বলবে, আমরা সমাধান করে দেবো এখানটায়। হ্যাঁ, তার সমস্যা হতে পারে, এরকম সমস্যা কিন্তু আমাদের প্রায় হচ্ছে এবং সমাধানও করছি। আমরা কুয়েতের আরেকজন নারী শ্রমিকের সাথে কথা বলেছি, তার আরেকটি রকম সমস্যা নিয়ে। চলুন আমরা তা দেখে আসছি। বিদেশে মহিলা মানুষ কত কষ্ট করি, দেখেন আজকে দেন 6টা ডিম আনছি, 200 টাকার বাজার আনছি, 200 টাকা করে ডেলি বাজার খাই, তো আমরা 60 টাকা বেতন থেকে কি পাঠামু দেশে, আর কি নিজেরা খামু? আমার আকামা লাগামো 260 টাকা চা কামা লাগাইতে আমি নিত না, অনে আবার কয় নতুন করে কন্ট্যাক্ট পাইলে আবার 300 টাকা লাগবে আকামা লাগাইতে। আপনার কাছে এটা আমার আবেদন, আপনারা আমাকে দেখেন। সমস্যাটা একটু ভিন্ন মনে হয়, যে তারা তাদের বেতন নিয়ে হতাশা প্রকাশ করেছে, পাশাপাশি আকামার দাম বেড়ে যাওয়া। তো এই কমপ্লেনটাকে আপনি কিভাবে দেখছেন? একটা হচ্ছে যে দেখেন, জীবনযাত্রার ব্যয় বাড়ছে সব জায়গাতেই। হ্যাঁ, ওই বোন যে কথাটা বলছে যে তাদের খরচ বাড়ছে, এখন বাজার করতে 200 টাকা লাগে, তো জীবনযাত্রার ব্যয় বাড়ছে আপনার, এবং সেভাবে বেতন যে বেড়ে যাচ্ছে এমনটা মধ্যপ্রাচ্যের দেশগুলিতে তেমনটা নয়। সেখানে এগুলো ঘটনা ঘটতে পারে। তো আমরা এখন দেখেন যে যখন এক কর্মী যায় এখান থেকে, তাকে বলে দেওয়া হয় যে তার বেতন কত হবে। হ্যাঁ, তার 12,000 টাকা বেতন কিংবা 15,000 টাকা বেতন, তাকে বুঝতে হবে যে এই 15,000 টাকা বেতনে সে চাকরি করতে যাবে কি যাবে না। ওই জায়গায় তাকে কেউ ফোর্স করে না, বলে না যে আপনাকে যেতেই হবে সৌদি আরবে কিংবা কুয়েতে, আপনাকে গিয়ে কাজ করতে হবে, এই কথা তো বলি না। আমরা আপনার সামনে উপস্থাপন করছি তথ্যচিত্রে একদম, যে আপনাকে 20,000 টাকা বেতনে চাকরি করতে হবে, ভাই আপনি যাবেন কি যাবেন না, এটা ইচ্ছা অনিচ্ছা আপনার। সেক্ষেত্রে এরকম যদি হয়, একটা কর্মী মনে করে যে তার বাংলাদেশি 30,000 টাকা ইনকাম করতে পারবে, তাহলে তার ওইসব জায়গায় যাওয়ার দরকার নেই। তো আবারও আপনার কাছে আসবো, এবার আপনার কাছে আসবো। তো এখন আপনাকে যদি বলা হয় যে এই বাংলাদেশের জন্য আপনার কিছু করার আছে কিনা, সেখানে আপনি কি বলবেন? এটা খুব ভালো প্রশ্ন করেছেন। অনেকভাবেই করা যায়। আমি মোটামুটিভাবে প্রতি বছরে একবার বইটা আসার চেষ্টা করি, এবং বাংলাদেশি যে সমস্ত ছাত্ররা আমার সাথে যোগাযোগ করে, আমি তাদেরকে একটু উপদেশ দেওয়ার চেষ্টা করি যে কীভাবে কোথায় যেতে পারে, কিভাবে উচ্চশিক্ষার জন্য বাইরে যেতে সুবিধা হয়। আমি নিজেও দু একটি বাংলাদেশি ছাত্রকে নিয়েছি, যখন আমার কাছে আমার রিসার্চ ফান্ডে একটা ছাত্রকে নেওয়ার মতো পয়সা থাকে। এছাড়া বইটা আমি একবার কয়েক বছর আগে, গত 2 বছর আগে একটা সেমিনার দিয়েছি, যে ছাত্রদেরকে জানানোর জন্য যে বাইরে যেতে হলে কি করতে হয়। কিন্তু আমি যদি আপনাকে বলি যে আপনার এই জ্ঞান এই দেশে থেকেই সবার মাঝে ছড়িয়ে যাক, এবং সেই জ্ঞান দিয়েই আমাদের অনেকেই অনেক বড় কিছু করুক, কারণ এই যে আপনারা যারা আছেন বাইরে, তারা সবাইকে অনুপ্রাণিত করছেন বিদেশের রিসার্চ, বিদেশের প্রযুক্তির সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। ঠিক এমনটি কি হয় না, যে আপনার কাছে বলবো যে এমনটি কি হয় না যে এই দেশে থেকেই কিছু একটা ভালো কিছু করা যায়? অবশ্যই যায়। এটা নির্ভর করছে যে আপনি কোন এরিয়াতে কাজ করছেন। আমি সম্প্রতি শুনেছি যে বাংলাদেশ সরকার চেষ্টা করছেন
অটোমোটিভ বা গাড়ি সংক্রান্ত কারখানা কিভাবে বাংলাদেশে করা যায়, তারা বোধহয় জাপানের সাথে কথাও বলছেন, জাপানিজ কার ম্যানুফ্যাকচারিং কোম্পানির সাথে। তো এই মুহূর্তে আমি যে বিষয় বিশেষজ্ঞ বা আমার যে এখানে এক্সপার্টিজ, সে জায়গাটা খুবই দুর্বল শিল্প দিক থেকে। তো সরকার যদি এই দুর্বল দিকটাকে অনেক শক্তভাবে অবস্থান নিয়ে কিছু একটা করে ফেলে, সেক্ষেত্রে আপনার অবস্থান কি হবে? আমি ডেফিনেটলি যতটুকু আমার সাধ্য আমি চেষ্টা করব। যে আমি যেটা বললাম যে আমি কাজ করি মূলত গাড়ির ডিজাইনের দিক থেকে। আমি গাড়ির কিভাবে ফিউল ইকোনমি বা গাড়ির কিভাবে মাইলেজ বাড়ানো যায়, সেটা হচ্ছে আমার একটা রিসার্চের বিষয়। এবং সেটা হচ্ছে যে গাড়ির ডিজাইনের সাথে। তো আমরা যখন আমি জানি যে ভারতে গাড়ির ডিজাইন হচ্ছে, যেমন টাটা ন্যানো গাড়ি বের করছে, এছাড়াও মার্সিডিজ তাদের রিসার্চ সেন্টার করেছে, জেনারেল মোটরস করেছে, ফোর্ড করেছে, ক্রাইসলার করেছে, সবাই করেছে ওখানে। আমাদের ওখানে যদি ওরকম কোনো একটা পরিকল্পনা নেওয়া হয় সরকারের দিক থেকে, বা সরকার এবং কোনো একটা মাল্টিনেশনাল কোম্পানির যৌথ উদ্যোগে, ভারতে যেটা হয়েছে সেটা সম্পূর্ণ। আপনি বলতে চান যে আপনার যে কর্মক্ষেত্রের জায়গাটা, সেটি যদি বাংলাদেশে সেই পরিবেশটা তৈরি হয়, সেক্ষেত্রে আপনি স্বপ্ন দেখতে পারেন এখানে অবশ্যই অবশ্যই। যখন আমি তো যখন কোনো কিছু নেই, সেখানে তো আমি কিছু করতে পারি না। আমি তো একজন শিল্পী। আপনি আপনার যে জায়গাটা, ক্রিয়েটিভের যে জায়গাটা, ওখানে গিয়ে তো আপনি অবশ্যই একজন সফল বাংলাদেশী হিসেবে নিজেকে অবস্থান তুলে ধরেছেন। নিঃসন্দেহে এটা অনেক বড় একটি ব্যাপার। তো এই দেশকে নিয়ে আপনি যেটা বললেন যে নতুন কর্মক্ষেত্র তৈরি হলে আপনি সেখানে চলে আসবেন, ঠিক এই দেশকে নিয়ে আর কি স্বপ্ন দেখেন আপনি? আমি আসলে সবচেয়ে বেশি বড় স্বপ্ন দেখতে চাই, একটু আগে আমি অতিরিক্ত সচিব মহোদয়ের সাথে কথা বলছিলাম, সেটা হচ্ছে যে আমরা বাংলাদেশিরা বা বাংলাদেশ সরকার অনেক চেষ্টা করছে অর্ধদক্ষ বা অদক্ষ শ্রমিক বিদেশে পাঠাতে। এছাড়াও আমরা অনেক দক্ষ কারিগর, ইঞ্জিনিয়ার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার বিদেশে পাঠাচ্ছি, আমাদের ছেলেরা বাইরে কাজ করছে। কিন্তু যেটা আমাদের সবচেয়ে বড় দুর্বলতা, সেটা হচ্ছে যে নেতৃত্বে কিন্তু বাংলাদেশি কেউ নেই। টপ 500 বা বলে যে ফরচুন 500, সেটা হচ্ছে যে পৃথিবীর সবচেয়ে বড় 500 কোম্পানি, ওর তালিকার ওর যে প্রধান নির্বাহী বা সিইও যাকে বলা হয়, সেই পর্যায়ে কিন্তু একজনও বাংলাদেশি নেই। কিন্তু ডজন খানেক, সম্ভবত আমি সঠিক সংখ্যাটা ভুলে গেছি, ডজন খানেক ভারতীয় বংশোদ্ভূত নাগরিক রয়েছেন সেখানে। আমি দেখতে চাই যে আমরা বাংলাদেশিরাও সে নেতৃত্বে যাই। এবং এখন যেহেতু পুরো ব্যবসা বাণিজ্য গ্লোবাল হয়ে গেছে, আন্তর্জাতিক হয়ে গেছে, আমরা যদি আমাদের বাংলাদেশিদেরকে ভালো পজিশনে বসাতে পারি, তাহলে সেটার যে ফলাফলটা, সেটা আমরা কিন্তু নিচের অনেক দিকেই পাবো। আর এখন আবারও আপনার কাছে আমি আসবো যে আপনি নারী শ্রমিক পাঠানোর ব্যাপারে সরকার যে স্টেপগুলো নিয়েছে, ঠিক এরই মধ্যে মিডল ইস্টে আমরা জানি যে অনেক ধরনের অভিযোগ আমরা পেয়েছি, এবং ইন্দোনেশিয়া, ফিলিপিন্স সহ অনেক দেশের থেকে কিন্তু নারী শ্রমিক পাঠানো এরই মধ্যে বন্ধ হয়ে গেছে মিডল ইস্টে। তো ঠিক নারী শ্রমিক পাঠানোর ব্যাপারে সরকারের এখন কি উদ্যোগ রয়েছে? আপনি যেটা বললেন যে অনেক জায়গা থেকে বন্ধ হয়ে গেছে আবার চালুও হয়েছে, এই এভিডেন্স আমাদের কাছে আছে। কিছু কিছু দেশ বন্ধ করে দিয়েছিল, আবার চালুও করেছে। চালু করার ক্ষেত্রে তারা কিছু রুলসের ব্যাপারে আমরাও রুলস করেছি, আমরাও যে একেবারে ছেড়ে দিয়েছি এমনটা ভাবার কোনো কারণ নেই। আমি বরাবরই বলি যে নারী শ্রমিক যখন আমাদের দেশ থেকে অন্য দেশে মাইগ্রেশন করে, অভিবাসনটা হয়, এটা একটু ঝুঁকিপূর্ণ থাকে মেয়েদেরকে বাইরে পাঠানো। আমরা অনেক বেশি সতর্ক থাকি। তো এখানে আমার নারী শ্রমিক পাঠাবার ক্ষেত্রে আমাদের স্টাডি বলে যে বয়স একটা বড় ফ্যাক্টর। আমরা তো গৃহকর্ম পেশায় যাই, সেখানে বয়স নির্ধারণ করা আছে আমাদের 25 থেকে 45। আমরা দেখেছি যে 25-এর নিচে যদি কোনো মেয়ে যায়, তারা ঝামেলায় পড়ে। আবার যদি 45-এর উপরে মেয়েরা যায়, তাহলে তারাও আপনার কাজ করতে পারে না, ওরাও ঝামেলায় পড়ে। তো আমরা বয়সটাকে খুবই সঠিকভাবে এখন, পাশাপাশি দক্ষতা, এক নাম্বার হচ্ছে যে বয়সটা ঠিক করে ফেলি। নাম্বার 2 হচ্ছে যে এদেরকে আমরা আগে ট্রেনিং দিতাম না, আগে দিতাম খুব অল্প সময়ের ট্রেনিং, এখন একদম রেসিডেন্সিয়াল ট্রেনিং দেয় 30 দিনের। মানে ওইখানে গিয়ে যে কাজগুলো করতে হবে তাকে, সেই কাজের ট্রেনিংটা পুরোপুরিভাবে দিয়ে দেওয়া হয়। খালি ওইটা না, ট্রেনিংয়ের পাশাপাশি এখন আমরা ওদের মোবাইলের মধ্যে একটা অ্যাপস দিয়ে দিচ্ছি, যে হাতে কলমে যে কাজগুলো আমরা শেখাই, ওই কাজগুলোই ওদের অ্যাপসের মধ্যে থাকে। সে দেখতে পারে বসে বসে যে কি করে আপনার একটা ক্যালেন্ডার করতে হয়, কি করে আপনার ওয়াশিং মেশিন দেখতে হয়, কাজ করতে হয়, এগুলি কিন্তু বসে বসে দেখে। তার দক্ষতা বাড়িয়েছি তার আমরা।
থার্ড হচ্ছে একটা জিরো মাইগ্রেশন কস্ট করেছি আমরা এখানটায়, কোনো মাইগ্রেশন কস্ট নেই মেয়েদের ক্ষেত্রে, কোথাও কোনো মাইগ্রেশন কস্ট নেই। 3টা। নাম্বার 2, তারপরে আমরা আমাদের আরও সতর্ক, প্রত্যেকটা যেখানে আমাদের বেশি সংখ্যায় মহিলা কর্মী যায় সেফ হাউস খুলেছে, অনেক টাকা লাগে কিন্তু সেফ হাউস মেনটেন করতে। একটা সৌদি আরবের মতো জায়গায় কিংবা আপনি দুবাইয়ে কিংবা আপনি বাহরাইনে এই যে একটা জায়গা নিয়ে সেফ হাউস করে রাখা এবং মেনটেন করা, এটাও আপনার ব্যয়সাধ্য ব্যাপার, ব্যয়বহুল ব্যাপার। তো আমরা এইসব জায়গাগুলোতে আমাদের মেয়েদের জন্য এরকমভাবে সেফ হাউস করে রেখেছি এবং সদা সতর্ক আমাদের লেবার আছে যারা, তারা মেয়েদের কমপ্লেন্ট পেলে এটাকে খুবই সিরিয়াসলি হ্যান্ডেল করে এবং মেয়েদেরকে যতদূর সম্ভব আমরা সহায়তা দেওয়ার চেষ্টা করি। এবং অপরাধ যদি ঘটে থাকে, কোনো মেয়ের সাথে অন্যায় অত্যাচার করা হচ্ছে, এর জন্য প্রত্যেকটা দেশেই, কোনো দেশেই কিন্তু আপনার অত্যাচারকে স্বীকৃতি দেয় না। অত্যাচার করলে তার বিরুদ্ধে বিচার হয়, আমরা ওই বিচার পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা করি। নিঃসন্দেহে এটা অনেক বড় একটা উদ্যোগ। একটি প্রশ্ন করেই অনুষ্ঠানটি শেষ করব যে আচ্ছা, এখন সামনের দিনগুলোতে নতুন করে শ্রমবাজার তৈরির জন্য আপনাদের কোন কোন দেশকে আপনারা টার্গেট করেছেন? এবং খুব ভালো প্রশ্ন করেছেন আপনি একটা, এবং এটা একটা এই যে বলে না প্রেক্ষিত পরিকল্পনা, হ্যাঁ প্রত্যেকটা দেশেরই প্রেক্ষিত, আমাদেরও প্রেক্ষিত পরিকল্পনা জাতীয়ভাবেই আছে, কিন্তু পঞ্চবার্ষিকী পরিকল্পনা আমাদের হাতে আছে, এখন 7ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছাড়া হয় না কিছু। তো এই প্রেক্ষিত পরিকল্পনাটা করবার জন্য আমরা যেটা করেছি এখন, যে আমরা প্রায় প্রত্যেকটা মহাদেশের 50টা দেশ আমরা নিয়েছি, 50টা দেশকে বাছাই করেছি। এই দেশে আমরা একটা লেবার মার্কেট সার্ভে করছি, একটা ফার্ম নিয়োগ করে, আমরা নিজেরা না, একটা ফার্ম নিয়োগ করে লেবার মার্কেট সার্ভে করা হচ্ছে এবং তারা এই কাজটা চলছে এখন। এই মার্কেট রিপোর্টটা, অ্যানালাইসিস রিপোর্টটা পাওয়ার পরে আমরা আমাদের প্রেক্ষিত পরিকল্পনা তৈরি করব যে কোন দেশে কি ধরনের সম্ভাবনা তৈরি হবে এবং কোন স্কিল আমার লাগবে, স্কিলের জন্য আমি কি কাজটা করব, এগুলি সব কিছুই কিন্তু আপনার চলমান একটা প্রক্রিয়া। ওই স্টাডি রিপোর্টটা পেলে আমাদের জন্য প্রেক্ষিত পরিকল্পনা তৈরি করা সহজ। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে যোগদানের জন্য। সেই সাথে ধন্যবাদ আপনাকেও, সফল প্রবাসী বাংলাদেশি ডক্টর মেজদাউদ্দিন। দর্শক, আপনাদের বিভিন্ন প্রশ্ন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পাসপোর্ট অধিদপ্তরের কাছে কোনো প্রশ্ন থাকলে, পাশাপাশি কেমন লাগলো আমাদের আয়োজন জানিয়ে চিঠি লিখতে পারেন এই ঠিকানায়। প্রযোজক প্রবাস জীবন, NTV, BSEC ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা 1215। আমাদের ইমেলও করতে পারেন probasjibon@ntvbd.com এই অ্যাড্রেসে। আর অনলাইনে অনুষ্ঠানটি দেখতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com এই অ্যাড্রেসে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আরিফুর রহমান আজকের মতো বিদায় নিচ্ছি।